লম্বা ছুটি শেষে আবারও বসেছে সংসদ। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে চলছে প্রশ্নোত্তর পর্ব। সচিবালয়ে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। ঈদে এবার স্বস্তির যাত্রা হয়েছে দাবি মন্ত্রীর। দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে দ্বিমত। বললেন, আগেরবারের চেয়ে কমেছে মৃত্যু। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে। সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরো বেশি সম্ভব হবে। জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ অপেক্ষা। দেখা মেলেনি সরকার নিয়োজিত কর্মকর্তার। নড়াইলে তর্কের জেরে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা। দালালদের নির্দেশে মরদেহ ফেলে দেওয়া হয় সাগরে। জীবিতদের ফেরানোর চেষ্টা চলছে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইন প্রথমে আনতে হবে। মারা গেছে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের লম্বা ছুটি শেষে পুনরায় বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে শোক জানানো হয়। তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এরপরই জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ করে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রশ্ন করেন সংসদ সদস্যরা। ৭১ বিধিতে গৃহীত নোটিশের উপর আলোচনা হয় এই সময়। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ২ কার্যদিবস চলার পর ১৫ মার্চ অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন থেকে সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। কার্যসূচি শুরুর প্রাক্কালে আমি কেউই আইনের ঊর্ধ্বে। দর্শক, সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী আরফিন শাকিল। আমরা তার কাছে যাচ্ছি। আরফিন, আজকের অধিবেশনে কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে? দিনের কর্মসূচিতে কি রয়েছে একটু বিস্তারিত জানতে চাই। দিনের কর্মসূচিতে মূলত প্রশ্নের উত্তরে সংসদ সদস্যরা নানান প্রশ্ন উত্থাপন করছেন, যাদের নিজস্ব এলাকার সংকট সমস্যা নিয়ে তারা মন্ত্রীদের কাছে জানতে চাচ্ছেন, উন্নয়ন বরাদ্দের বিষয়ে জানতে চাচ্ছেন, বিভিন্ন কাজকর্মের বিষয়ে জানতে চাচ্ছেন। বিশেষ করে আজকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তাদের কাছ থেকে স্টেডিয়াম নির্মাণ সংক্রান্ত তথ্য, সেই সঙ্গে রাস্তাঘাটের তথ্য, এসব বিষয় নিয়ে তারা চিহ্নিত প্রশ্নের উত্তরে সে প্রশ্ন করছেন এবং সদস্য প্রশ্ন করছেন এবং মন্ত্রীরা তার উত্তর দিচ্ছেন, সমাধানের তথ্য দিচ্ছেন। এবং এর পাশাপাশি আজকের দিনে কিছুক্ষণ আগে চিফ হুইপ তিনি গণমাধ্যমের সামনে এসেছিলেন। তিনি বলছিলেন যে আজকের দিনে মূলত যিনি সড়ক পরিবহন ও সেতু ও নৌ মন্ত্রী রয়েছেন শেখ রবিউল আলম, তিনি ঈদের সময় যে দুর্ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনা, তার সেই বিষয় নিয়ে তিনি একটি প্রেস নোট দেবেন সংসদের সামনে। এছাড়া জ্বালানি মন্ত্রীও জ্বালানি নিয়ে গত কয়েকদিন ধরে যেই অচল অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে নানান জায়গায় জ্বালানি সংকটের তথ্য সামনে আসছে, সেসব বিষয় নিয়ে তিনি একটি প্রেস নোট দেবেন। এর বাহিরে মূলত আরেকটি বিষয় নিয়ে সরকারের তরফ থেকে সংসদীয় দলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, সেটি জুলাই সনদ নিয়ে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত হচ্ছে। তারা জুলাই সনদ নিয়ে মূলত সংসদে আলোচনা করবে এবং সংসদে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, করণীয় ঠিক করা হবে, যেখানে সংবিধানকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ সংবিধানের আলোকেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার তার যে অবস্থান, সেই অবস্থান আবার পুনর্ব্যক্ত করেছেন। সেটি আজকে আলোচনার হয়তো সময় হবে না, তবে সেটি আগামী কয়েকদিনের আলোচনা সেটি হয়তো গুরুত্ব পাবে। এছাড়া রাত 8:30টায় 133টি অধ্যাদেশ, যেটি মূলত সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেগুলো করা হয়েছে, সেই অধ্যাদেশ নিয়ে শেষ যে বৈঠক, আজকে আরেকটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে সেখানে এক ধরনের আলোচনা হওয়ার কথা রয়েছে, যেখান থেকে কোন কোন বিষয়ে অধ্যাদেশ আইনে রূপান্তর হবে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে সংসদ চলছে, হয়তো কোন সিদ্ধান্ত আসলে সেই খবর আপনাদের জানাবো। লোপা। আরফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। সড়ক দুর্ঘটনা ও জ্বালানি সংকট নিয়ে সংসদে প্রেস নোট দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।
জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে সরকার দলীয় সংসদ সদস্যদের সভায় এই সিদ্ধান্ত হয়। অধিবেশন শুরুর আগে দুপুর 1:30টায় শুরু হয় সরকারি দলের সংসদীয় সভা। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে ব্রিফ করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি দল। এছাড়া সড়ক দুর্ঘটনা ও জ্বালানি সংকট নিয়ে সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রেস নোট দেওয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়। চিফ হুইপ জানান, হাম সহ স্বাস্থ্য খাত সংক্রান্ত সংকট নিরসনে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যোগাযোগ মন্ত্রী আজকে একটি বিবৃতি দিবেন। সেই বিবৃতি হলো যে আমাদের একটি বাস নদীতে পড়েছে এবং রেলে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে মাননীয় মন্ত্রী 300 প্রেস বক্তব্য রাখবেন। আর একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো মাননীয় মন্ত্রী খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রী তিনি পার্লামেন্টে 300 বক্তব্য রাখবেন যে তেলের যে ক্রাইসিস এই মুহূর্তে, এবং আমাদের কোনো তেলের সমস্যা নেই এবং তেল পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই থাকার পরেও একটা কৃত্রিমভাবে এরকম একটা সমস্যা সৃষ্টি করা হচ্ছে। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লিফট নয়, পায়ে হেঁটেই বিভিন্ন মন্ত্রণালয়ে যান তিনি। এ সময় কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে উপস্থিতির বিষয়ে খোঁজ নেন তিনি। অফিস সময় শুরুর পরপর সচিবালয়ে এসেই 3টি ভবনে যান প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়গুলোর অনেকে তখনও কর্মক্ষেত্রে উপস্থিত হননি। প্রধানমন্ত্রীর এই তৎপরতা সরকারের দাপ্তরিক কর্মকাণ্ডে গতিশীলতা ও স্বচ্ছতা আনবে বলে মনে করেন কর্মকর্তারা। পরে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দফতরে কৃষি কার্ড সংক্রান্ত বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। তখনও কর্মযজ্ঞ শুরু হয়নি সরকারের প্রশাসনিক সদর দপ্তর হিসেবে খ্যাত সচিবালয়। 3 দিনের ছুটি শেষে শুরু হওয়া কর্মদিবসে সকাল 9:05 হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে 1 নম্বর ভবন থেকে 6 নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাক্ষাৎ পান। তাকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তার কক্ষে যান সরকার প্রধান। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে নেন খোঁজ খবর। পরে 5 নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। সরকার প্রধানের এই আকস্মিক পরিদর্শনে পুরো সচিবালয়ে বাড়ে মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের তৎপরতাও। প্রথম দিন নির্ধারিত অফিস সময়ে অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও খোদ প্রধানমন্ত্রীর এই পরিদর্শন প্রত্যেকের কাজে গতিশীলতা ও আন্তরিকতা বাড়াবে বলে আশা দায়িত্বশীলদের। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুতের বাড়তি ব্যবহার বন্ধ করে সাশ্রয়ী ব্যবহারে জোর দেন। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেন। এ সময় 1 বৈশাখ হতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া কৃষক কার্ডের অগ্রগতি ও খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। কিভাবে অর্থ সংকুলন করে দ্রুত সময়ে সারা দেশে পূর্ণাঙ্গভাবে কৃষক কার্ড চালু করা যায় তা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। এরপর বেলা 12:30টায় সচিবালয় থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 2-1টি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি এই মন্তব্য করেছেন। বিআরটিএর তথ্য অনুযায়ী ঈদযাত্রায় দুর্ঘটনার নিহতদের প্রচারিত সংখ্যাও সঠিক নয় বলে দাবি করেছেন মন্ত্রী। বৈঠক শেষে কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন শেখ রবিউল আলম। তিনি বলেন, যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না, শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে উঠাতে হবে। সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকবে। রুট পরিবর্তন, ওভার স্পিড সহ বিভিন্ন অনিয়ম জিপিএস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। সড়কমন্ত্রী বলেন, সরকারি হিসেবে ঈদ যাত্রার 11 দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট 170 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে 47 জন, নৌপথে 18 জন, রেলপথে 17 জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। আগের বছর 187 জনের মৃত্যু হয়েছিল। অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সড়কমন্ত্রী। তিনি এ সময় আরও বলেন, শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও
কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল। তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরো বেশি সম্ভব হবে, স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে। রাজধানী জুড়ে আজও জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষার দীর্ঘ লাইন। সরবরাহ না থাকায় অনেক পাম্প থেকেই চালকরা ফিরেছেন তেল না পেয়ে। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ কম হওয়ায় দ্রুতই শেষ হচ্ছে মজুদ। এদিকে অবৈধ মজুদ ঠেকাতে সরকার প্রতিটি পাম্পে একজন মনিটরিং কর্মকর্তা রাখার নির্দেশনা দিলেও রাজধানীর কোনো পাম্পেই তাদের দেখা মেলেনি। ভরদুপুরে অপেক্ষায় চালক, বন্ধ গাড়ির চাকা, পাম্পে নেই তেলের মজুদ। সকাল থেকেই এমন ভোগান্তির চিত্র রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও চালকরা জানেন না কখন আসবে তেল। তেল সংকটে ভেস্তে দিনের পরিকল্পনা। 4-5টা পাম্পে আমি গিয়েছি, কোনো পাম্পের তেল নাই। লাস্ট এখন এই খালেক পাম্পে আধা ঘন্টার ঊর্ধ্বে দাঁড়ায় আছি সিরিয়ালে। বললে 11টায় আসবে, পরে বললে 2টায় আসবে, এখন বলতেছে 5টায় আসবে। পাম্পে লাঞ্চ করবো আমরা চিন্তা করছি। এখান থেকে সরার কোনো লাভ, কারণ অন্য পাম্পে গেছি আর পাই নাই। আমরা ফার্স্টে এখান থেকে আমরা লাঞ্চ, এখানে তেল পালি এখানে, নালি এখানে থাকতে হবে। এখান থেকে তেল সরাই কাটেন, গাড়িতে তেল নাই। সরকার পর্যাপ্ত সরবরাহ ও অবৈধ মজুদের কথা বললেও পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা, যার প্রভাব পড়ছে গ্রাহক পর্যায়ে। যদি চাহিদা হয় 30,000, আমি যদি পাই 9,000, তাহলে আমি তো আমার যে কাস্টমার যারা আছে তাদেরকে তো সন্তুষ্ট করতে পারি না। যে সকল পাম্পে তেল মিলছে সেখানেও তদারকির অভাব। অভিযোগ, অনেক চালকই প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে বাড়াচ্ছে ব্যক্তিগত মজুদ। কেউ আবার লাইন ভঙ্গের চেষ্টায়। 1 ঘন্টা পর আপনার গিয়ে পেলাম। কালকে প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়েছিলাম, পাইনি। আজকে আবার এসে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আবার যে লাইনে দাঁড়ায় আমরা যেগুলো ধরতে পারি ওগুলো তো এখান থেকে বাইরে করে দিই, আর যেটা না ধরতে পারি ওটা চান্সে নিয়ে নেয়। আর ম্যাক্সিমাম ট্যাঙ্কি ফুল থাকে। ছোট গাড়িতে 10 লিটার করে, ঠিক আছে। আমাদের বড় গাড়িতে 20 লিটার দিতে বলছে, এখন দেখি কি করে। কম বেশি যাই হোক, আমরা যদি সব পাম্প খোলা পেতাম তাহলে কিন্তু এরকম যানজট লাগতো না। আজকে দেখলাম যে ওই দিক দিয়ে এসে হচ্ছে লাইন, মানে ওরা ইচ্ছা মতো লাইন দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে ঠিক না। আমরা যারা অফিসগামী যাত্রী আছি তারা যখন হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়া যায়, বাট অফিস থেকে তো রেগুলার টাইমটা পাওয়া যায় না। কোথাও দিচ্ছে 200 টাকা, কোথাও দিচ্ছে 600, কোথাও দিচ্ছেই না। সোশ্যাল মিডিয়া ঢুকলে দেখা যায় যে তেলের অভাব নাই, কিন্তু পাম্পে গেলে দেখা যায় দড়ি লাগানো। এদিকে তেল নিয়ে সিন্ডিকেট, অবৈধ মজুদ মনিটরিংয়ে সরকার প্রতিটি পাম্পে একজন কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত জানালেও দেখা মেলেনি তাদের। তদারকির বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান সরকারি পাম্পের ম্যানেজারও। সংকটের মধ্যে রেশনিং পদ্ধতিতে সারা দেশে সরকার নানা ধরনের উদ্যোগ নিচ্ছে, আপনি কেন কথা বলতে চাইছেন না? এখানে ট্যাগ অফিসার কোথায় আছেন? তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জ্বালানি তেল সরবরাহের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। তিনি আছেন রাজধানীর পরিবাগ এলাকার একটি পাম্পে, তার কাছে যাচ্ছি আমরা। শান্ত, পাম্পগুলোতে তেল সরবরাহ পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? সরকার থেকে একজন কর্মকর্তা নিয়োজিত থাকার কথা, সেটি আপনার চোখে পড়েছে কিনা? কারণ অনেক জায়গায় আমরা দেখেছি তারা কাজ শুরু করেননি। লোপা, আমি এখন যেই পেট্রোল পাম্পটিতে আছি সেটি মেঘনা মডেল সার্ভিস এবং এটি সরকার নিয়ন্ত্রিত একটি পাম্প এবং এখানে কিন্তু আমরা দেখছি যে তেল দেয়া হচ্ছে। বাইক, প্রাইভেট কার এবং অন্যান্য যে গাড়িগুলো আছে তারা কিন্তু তেল এখান থেকে কিনতে পাচ্ছে। বাইকে বা মোটরসাইকেলে 5 লিটার এবং প্রাইভেট কারে 10 লিটার এবং একই সাথে যেগুলো বড় গাড়ি আছে সেগুলো 25 লিটার করে তেল পাচ্ছে। কিন্তু ঠিক তার ডান পাশেই যেই পেট্রোল পাম্পটি রয়েছে এটি একটি বেসরকারি পাম্প। এখানে কিন্তু লেখা আছে শুধু গ্যাস আছে, অর্থাৎ সিএনজি এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু তারা একটি সাইনবোর্ড দিয়েছে, যে সাইনবোর্ডটিতে উল্লেখ করা আছে যে পদ্মা ওয়েল কোম্পানির ডিপো হতে আমাদের পাম্পে তেল সরবরাহ না করার কারণে সম্মানিত ক্রেতা সাধারণকে তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এখানে এই পাম্পটিতে তেল পাচ্ছেন না। সকাল থেকে এই চিত্র দেখার পর থেকে কিন্তু এখানে গাড়ি নাই এবং তেল নিয়েও কেউ আসেনি এবং এখানে সেরকম সরকারি কর্মকর্তা বা তদারকি করার জন্য যে ট্যাগ অফিসার আসার কথা সেই অফিসারকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাকবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় গুরুতর আহত হয়েছে একজন। হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত নিহতের স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার দিবাগত রাত 12টা তেল না পেয়ে এভাবেই পাম্প ম্যানেজার নাহিদের সাথে তর্কে জড়ায় ট্রাক চালক। এক পর্যায়ে দেয়া হয় হুমকি। সিসি ক্যামেরায় দেখা যায় রাত 2:10 ম্যানেজার মোটরসাইকেল নিয়ে পাম্প থেকে বের হন। তখনই ট্রাক নিয়ে তার পিছু নেয় তর্কে জড়ানো সেই চালক সুজাত। কিছু দূর গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় বলে অভিযোগ ফিলিং স্টেশনের কর্মীদের। ভাইটা যখন পাম্পের থেকে বেরোয় যায় সাথে সাথে কোনো ট্রাক টান দেয় পিছনে, টান দেওয়ার পর আমাদের কিন্তু সন্দেহ হয় যে কিছুক্ষণ আগে বললো যে তোর কিন্তু আজকে মেরে ছাড়বো, তাহলে তো হয়তো বা কোনো কিছু করবে। ওই ট্রাক এখান থেকে রওনা দিছে, তখনই মনে করেন আমরা ওই ট্রাকের পাশ রওনা দিছি। রওনা দিয়ে দেখি যে মনে করেন ওই মাইরি দিয়ে মনে করেন নাইট কাকারে দিয়ে মাইরি দিয়ে চলে গেছে। শনিবার রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা বেনাপোল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের সামনে হয় এই ঘটনা। কর্মীরা জানান রাত 12টার দিকে সুজাত নামের ওই ট্রাক চালক ফিলিং স্টেশনটিতে তেল নিতে যায়। এ সময় তেল না পেয়ে পাম্প ম্যানেজার নাহিদের সাথে বাকবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে ম্যানেজারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত সুজাত। তবে এরপর থেকে ফিলিং স্টেশনের ভেতরেই ছিলেন তিনি। পাম্পে পর্যাপ্ত তেল ছিল না, যার কারণে তাকে দিতে পারিনি। না দিতে পারার কারণে আমাদের ম্যানেজার নাহিদ কাকার সঙ্গে তার বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে সে রাগে ক্ষিপ্ত হয়ে বলে যে তুই তেল না দিলে তোরে ট্রাকের তলে দিয়ে মেরে ফেলবো। স্বজনরা জানান এলাকার দুটি ফিলিং স্টেশন পরিচালনার দায়িত্বে ছিলেন নাহিদ। তার এমন মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী। ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি তাদের। এদিকে অভিযুক্ত ট্রাক চালক সুজাত মোল্লার বাড়িও নিহত নাহিদ সর্দারের গ্রাম পেরোলিতে। ঘটনার পর থেকে বাড়ি ছেড়েছেন সুজাতের পরিবার। আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমি কেন তারা নির্দোষ মানুষ কেন হত্যা করলো? আমার একটা বাচ্চা, আমার আর কেউ নেই বাজান। আমার বাজান কারোর সাথে কোনো অপরাধ করে না। বাজান তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সংবাদ পাই যেরকম তানভীর ফিলিং স্টেশন তুলারামপুরে দুইজন মোটরসাইকেল আরোহী তারা পাম্পের কর্মচারী, তাদেরকে একটি ট্রাক মেরে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে একজন মারা গিয়েছে। এরকম সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পাম্পে তেল না পেয়ে বাকবিতণ্ডার জের ধরে ট্রাক ড্রাইভার তাকে মেরে দিয়ে গেছে, এটা আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে আমরা দেখছি। জেলায় গেল কয়েকদিন ধরে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় ডিপো থেকে কম সরবরাহ পাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে প্রায়ই বিশৃঙ্খলা হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে জাহাজে খাবারের অভাবে অনেকে মারা গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এসব অমানবিক ঘটনার সাথে বাংলাদেশ ও লিবিয়ার একটি চক্র জড়িত বলেও ধারণা সরকারের। শামা ওবায়েদ জানান জীবিতদের সুস্থ করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য লিবিয়া ও গ্রিসের বাংলাদেশ মিশন কাজ করছে বলেও জানান তিনি। এদিকে শনিবার রাতে ভূমধ্যসাগরে জাহাজডুবিতে নিহত 22 জনের 20 জনই বাংলাদেশি। আবারও ভূমধ্যসাগরে জাহাজ ডুবি। এবারও সেই জাহাজের যাত্রীদের বড় অংশই বাংলাদেশি। লিবিয়া থেকে ইউরোপে প্রবেশের আশায় দালালের খপ্পরে পড়ে সেই জাহাজে চেপেছিলেন তারা। এর মধ্যে ছিলেন নারী ও শিশুও। টানা প্রায় 6 দিন পানিতে ভেসে থাকা সেই জাহাজে শেষ হয়ে গিয়েছিল খাবারও। পানি আর খাওয়ার অভাবেও মারা গেছেন কেউ কেউ। সিরেও দিছে না, খানিও দিছে না, পানিও দিছে না। লাস্টে আসলো তারা না খাইয়া ডিজেল না কি দেখাই দিছে খাইয়া। লাইনে নিবিয়া ও জানো আর মার বুক না খালি করে ও ব্যবস্থা করবার লাগে আমার অনুরোধ। জীবিত উদ্ধার হওয়ারা জানান পচা গন্ধের জন্য অনেকের লাশ সমুদ্রে ফেলেও দিয়েছে দালালরা। এসব অমানবিক ঘটনার সত্যতা পেয়েছে বাংলাদেশ। এরা অমানবিক এবং ক্রিমিনাল হলে এবং যখন এটা তারা হয়তো ভেবেছিল 1 দিন 2 দিনে তারা পার হয়ে যাবে, কিন্তু লেগেছে 6 থেকে 7 দিন এবং 6 থেকে 7 দিনের খাবার তাদের সাথে ছিল না, পানি ছিল না, কিছুই ছিল না। অমানবিক অবস্থায় তারা কিছু ওখানে লোকজনকে তারা ওখানে জাহাজ যারা মারা গিয়েছিল তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। আজ দিলে তারা পাল্লা দিতে কইছে গেইমের লাগি তুই টাকা আন 7.5 লাখ। নিহতদের অধিকাংশই বাংলাদেশি। এর মধ্যে সুনামগঞ্জেরই 10 জন যাদের পরিচয়ও নিশ্চিত করা গেছে। ভাগ্য বদলের আশায় জমি জামা সর্বস্ব বেচে তাদের অনেকেই দালাল ধরে যেতে চেয়েছিলেন ইতালি। পাসপোর্ট বানাইয়া রে সাহেব রে 5 জায়গায় জমা দিলাম রে। বেশ্যা গরু বেশ্যা আর কিছু লাভ টাকা চাই না। 20 বারে আসরে বাদিনা টাকা দিছি।
শোকাহত এসব পরিবার এখনো জানে না কবে কিভাবে ফেরত পাবেন স্বজনের মরদেহ। সরকার বলছে উদ্ধার হওয়া বাংলাদেশিদের কিভাবে ফেরানো যায় তা গুরুত্ব পাচ্ছে বেশি। আমাদের মিশন তাদের সাথে 24/7 যোগাযোগ করে জানার চেষ্টা করছে আরো ডিটেলস কি অবস্থা তারা আছে এবং তাদেরকে কি, কারণ এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। এখন ওই গ্রিসের যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের ওই সরকারের কিছু নিয়মকানুন মেনে তাদেরকে কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করা যায়, তাদেরকে ফিরিয়ে আনার কি ব্যাপার, হসপিটালে যারা আছে তাদের কি ব্যাপার, সেটা একটু আমাদের সময় লাগবে। দালালদের খপ্পরে পড়ে এমন মৃত্যুর ঘটনা হরহামেশাই ঘটছে। এর পেছনে বহুজাতিক মানব পাচার চক্র জড়িত বলে মনে করছে সরকার। এই যে স্মাগলাররা, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। মন্ত্রণালয়কে আমি সেটা বললাম, আমি মিশনকে বলি যে এইটা আইডেন্টিফাই করা যায় কিভাবে, যে কারা এটা করছে। এখানে লেবাননের লোকজনও জড়িয়ে আছে, বৈধ আছে, বাংলাদেশি যদি কেউ থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইনে প্রথমে আনতে হবে। বিধি মেনে বিদেশ যেতে বললেও সে প্রক্রিয়াও এখনো সহজ করা যায়নি। আর তাই কাজের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টায় আবারও লাশ হয়ে ফিরতে হচ্ছে এসব বাংলাদেশিকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার দেখাতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এজন্য আগামী 7 এপ্রিল তাদের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। গুমের মামলায় মামুন খালেদ ও ফেনীতে জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তাদের আগামী 7 এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। সেদিন তাদের উপস্থিতিতে গ্রেফতার দেখানো হবে। এর আগে জুলাই হত্যাকাণ্ডের মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে 5 দিনের রিমান্ড দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও ফের 6 দিনের রিমান্ড দেওয়া হয়। এই দিন যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সূচনা বক্তব্য দেয় প্রসিকিউশন। প্রথম দিন সাক্ষ্য দেন তাইমের বন্ধু প্রত্যক্ষদর্শী রাহাত হোসেন। সাক্ষ্যতে তিনি নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন। ট্রাইব্যুনালের আওতাধীন আমরা আনার চেষ্টা করছি। আগামী 7/4/2026 তারিখে তাদেরকে আনা হবে। তাদেরকে আমাদের শোন রেস্টের প্রেয়ার যেটা রয়েছে, তারা আমাদের এই ট্রাইব্যুনালের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আমরা তাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করব। 11 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহীদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর ও সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু সাইদকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জিএম সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইরশাদ জাহান কেয়াকে নরসিংদী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব মোহাম্মদ রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক উপসচিব মোহাম্মদ সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেল থেকে 153টি স্বর্ণের বার উদ্ধার করেছে অ্যাবসেক। উদ্ধারকৃত এসব স্বর্ণের ওজন প্রায় 18.5 কেজি। শনিবার রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG348 ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আগে থেকেই থাকা গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও অ্যাবসেক সদস্যরা যৌথ অভিযান চালায়। তল্লাশির এক পর্যায়ে বিমানের কার্গো হোল্ডের টয়লেট প্যানেল খুলে কৌশলে লুকিয়ে রাখা সাদা কাপড়ে মোড়ানো 153টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 38 কোটি টাকা। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দেয় টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে
ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। গত 8 বছরে দেশে হামের টিকা দেয়া হয়নি বলেও জানান মন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা তুলে ধরে এসব কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তবে দুর্নীতির প্রশ্নে সরকার অনড় বলেও উল্লেখ করেন সাখাওয়াত হোসেন। এ সময় বেসরকারি অনুদানে 5টি ভেন্টিলেটর পাওয়া গেছে জানিয়ে বলেন, এর মধ্যে 4টি আগামীকাল রাজশাহীতে পাঠানো হবে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।